আগামীকালই নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, জানালেন আইনমন্ত্রী। নাশকতায় কে অর্থ দিয়েছেন, কোথা থেকে নির্দেশ, সব তথ্য আছে সরকারের কাছে। 14 দলের সভায় জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত। দ্বিতীয় দিনের মতো আন্দোলনে গুলি বন্ধ ও সমন্বয়কদের মুক্তির রিটের শুনানি। এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক, মন্তব্য আদালতের। অনেকটাই স্বাভাবিক জনজীবন, কারফিউ শিথিলে ব্যাংক, অফিস পাড়ায় আগের ব্যস্ততা, সড়ক মহাসড়কে আরও বেড়েছে যান চলাচল। আন্দোলন ঘিরে অবুঝ শিশু হারানো পরিবারগুলোতে বর্ণহীন হাহাকার। কেন তছনছ হলো সাজানো ফুলবাগান, জানা নেই কারো। সাইবার হামলার ঝুঁকিতে বিদ্যুৎ, টেলিকম, ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ভিপিএনে বাড়ছে হ্যাকিং এর শঙ্কা, জানালেন প্রতিমন্ত্রী। আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। অপর কোন রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। সরকারের নির্বাহী আদেশে আগামীকালের মধ্যেই জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, এবং দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নূর নবী সরকারের কাছ থেকে। নূর নবী, জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়ে আইনমন্ত্রী কি বলেছেন, একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। আইনমন্ত্রী সচিবালয়ে কিছুক্ষণ আগে এসেছেন। আসার সঙ্গে সঙ্গে তার দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে জামাত শিবির যে নিষিদ্ধ করা হচ্ছে সেটা কোন প্রক্রিয়ায় করা হচ্ছে, কখন করা হচ্ছে। আইনমন্ত্রী বলেছেন আইনগত দিকগুলো কোনগুলো হবে সেগুলো খতিয়ে দেখতে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তারা। আর সরকার নির্বাহী আদেশে মূলত জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে এই বিষয়ে তিনি স্পষ্টতই বলেছেন। তিনি এও বলেছেন যে আদালত যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াত শিবিরকে আখ্যায়িত করেছিল। তো জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে আদালত কিছু বলতে পারবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেখানে সরকারের কাছেই ক্ষমতা দেওয়া আছে, এবং সরকার নির্বাহী আদেশেই যে কোনো দলকে যদি রাষ্ট্রবিরোধী মনে করে তাহলে তাদেরকে নিষিদ্ধ করতে পারে। তো সাংবাদিকরা আরও জানতে চেয়েছিলেন যে জামায়াত শিবির নিষিদ্ধ করার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে কিনা। এই বিষয়ে আইনমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না, তাদের কাছে তথ্য রয়েছে। আর জামায়াত শিবিরকে নিষিদ্ধ করলে দেশের জন্য ভালো হবে এবং দেশের জঙ্গিবাদী এবং ধ্বংসাত্মক যে রাজনীতি সেটি বন্ধ হবে। এবং আইনমন্ত্রী আরও স্পষ্ট করে বলেছেন আগামীকালের মধ্যেই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে, এই বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এখন আইনগত দিকগুলো খতিয়ে দেখে আগামীকালের মধ্যেই চূড়ান্ত করে গেজেট প্রকাশিত হতে পারে। বৃষ্টি। ধন্যবাদ নূর নবী, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। জামায়াত নিষিদ্ধ করা গণদাবি ছিল, তবে কোটা আন্দোলনকালে মানুষ বিষয়টিকে কিভাবে নিবে তা ভাবা দরকার বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান। তিনি বলেছেন নিষিদ্ধ করলেও তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে না। এটা গণদাবি এক সময় থাকলেও যে প্রেক্ষাপটে এবং যে সময় এসে করা হচ্ছে সেটা কতটুকু মানে জনসাধারণের কাছে এবং তাদের কর্মকাণ্ড যে মানে তারা যেভাবে প্রশিক্ষণ গ্রহণ করে একটা দেশের বিরুদ্ধে সেটা কতটুকু বন্ধ হবে এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। জামাত এমন এক সংগঠন যে আপনি তার রাজনৈতিক সংগঠনের নাম মুছে দিলেন সে করতে পারবে না, সে বিভিন্ন ব্যানারে কাজটা করবে। যে রাজনৈতিক দল নিষিদ্ধ করেই তাদের কর্মকাণ্ড বন্ধ করা যাবে বলে আমি মনে করি না। সাম্প্রতিক সহিংসতার নির্দেশ কোথা থেকে এসেছে, কারা অর্থের যোগান দিচ্ছে কিংবা কাদের সাথে বৈঠক হয়েছে, সব তথ্যই সরকারের হাতে আছে। সকালে আওয়ামী লীগের যৌথ সভায় কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন জামায়াত ধর্মের নামে মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি। বিভিন্ন সময় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের। আইনগত দিকগুলো দেখে সেটি বাস্তবায়ন করবে সরকার।
কোটা আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে ছিল এ সভা। সূচনা বক্তব্যে সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি বন্ধে নেওয়া সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়াগুলো তুলে ধরেন ওবায়দুল কাদের। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। সহিংসতার সাথে জড়িতদের নামে কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার না করা হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেককেও জড়িয়ে এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধীরা যে ষড়যন্ত্র করেছিল তা এখন পুরোপুরি স্পষ্ট। গুজব, আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তাওহিদ বিথুন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনে গুলি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতের বিষয়ে দায়ের করা রিটের শুনানি আজকের মতো শেষ হয়েছে, তবে এ বিষয়ে আদেশ আগামীকাল। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হয়। রিটকারীদের জবাব দাখিলের জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে এবং শুনানির এক পর্যায়ে আদালত বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক এবং আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে রাখার এখতিয়ার নেই বলেও বলেছেন তাদেরকে হয় গ্রেফতার না হয় আদালতে পাঠাতে হবে। এমন কিছু করব না যাতে জাতির ক্ষতি হয়। মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রিট পক্ষের আইনজীবীদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক হয়, এতে কয়েকবার বাধাগ্রস্ত হয় শুনানি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিজেরা মিলে গণতদন্ত কমিশন গঠন করেছেন, তারাই আবার রিট করেছেন, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। রিটকারীর পক্ষের আইনজীবী বললেন, তারা পলিটিক্যাল ক্যাপাসিটি দেখাতে যাননি, তারা জীবনের জন্য দাঁড়িয়েছেন। এজলাসের বাইরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। আমাদের সহকর্মী মহিউদ্দিন মধুর কাছ থেকে আমরা বিষয়ে বিস্তারিত জানবো। মধু, আপনি আদালতের আজকে পুরো শুনানি শুনেছেন, কি বলেছে আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন, যদিও অংশ বিশেষ আমি দর্শকদের জানিয়েছি। নুসরাত, প্রথমত যে বিষয়টি আমরা শুনতে পেরেছি সেটি হচ্ছে আদালত বলেছেন যে তারা লজ্জিত, এত মানুষের মৃত্যুতে তারা দুঃখ প্রকাশ করেছেন। তার পরবর্তী যেটি হয়েছে যে শুনানি যখন চলছিল, প্রায় 2.5 ঘন্টার মতো শুনানি হয়েছে, এর মধ্যে দফায় দফায় বাকবিতণ্ডা হয়েছে, এজে চিৎকার চেঁচামেচি হয়েছে, এক পর্যায়ে সেম শব্দ আমরা শুনেছি। একেবারে বলা চলে জনাকীর্ণ আদালতে আজকে যা হয়েছে সেটি আসলে একেবারেই কাম্য ছিল না এবং এটি নিয়ে অভিযোগ করেছেন সারা হোসেন। তিনি যখন ব্রিফিং করেছেন তখন বলেছেন তাদেরকে কথা বলতে দেয়নি। যারা রাষ্ট্রের আইনজীবী আছেন, যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গার অ্যাটর্নি কার্যালয়ে যারা কর্মরত আছেন, বিভিন্ন বেঞ্চে যাদের থাকার কথা ছিল, তারা আজকে সেই কোর্টে এসে আগেভাগে জায়গা দখল করে রেখেছিল এবং তারা রাষ্ট্রের কাজ বাদ দিয়ে এই শুনানিতে অংশ নিয়েছিল এবং অংশ নিয়ে তারা মূলত তাদেরকে ডিস্টার্ব করেছে, এই শব্দটি তিনি বলেছেন। এবং পরবর্তীতে এই নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম SM মুনির, যিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, তিনি বলেছেন যে এই ধরনের কোনো কিছুই হয়নি, এটি অনাকাঙ্ক্ষিত যা হয়ে গেছে সেগুলো আইনজীবীরা করেছেন, উৎসুক আইনজীবীরা এরকমটা করতেই পারে, আদালতে সেটি হতেই পারে, তিনি এইভাবে কথা বলেছেন। পরবর্তীতে যে কথাগুলো আসলে এসেছে এখানে যে মানুষগুলো মারা যাচ্ছে গুলিতে, সেইটি নিয়ে ব্যাখ্যা হচ্ছিল। তো
আদালতে যখন শুনানি হয় তখন বলছিল একটা শিশু মারা গেছে, ছাদে ছিল, অন্য ছাদ থেকে কে গুলি করেছে, বলা হয়েছে তৃতীয় পক্ষ নাকি গুলি করেছে। রাষ্ট্রপক্ষের এমন শুনানিতে একেবারে হতভম্ব হয়েছে যারা রিট করেছেন তারা বলছেন যে এটির কোনো ব্যাখ্যা তারাও তদন্ত সাপেক্ষে বলতে পারেনি, তাহলে তারা কিভাবে এখনই এই সমস্ত বিষয়গুলো তৃতীয় পক্ষের উপর ছেড়ে দিচ্ছে। তাহলে যারা গুলি করছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তো পুলিশকে তারা বাঁচানোর চেষ্টা করছেন। একসাথে পুলিশের পক্ষে সাফাই গিয়েছেন রাষ্ট্রপক্ষ এবং রিটকারীর পক্ষে যারা ছিলেন তারা এই বিষয়টিতে উষ্মা প্রকাশ করে তারা বলেছেন যে অবশ্যই পুলিশের উপর যে হামলা হয়েছে সেটিও ন্যাক্কারজনক, কিন্তু শিক্ষার্থীদের উপর যে ধরনের গুলি ছোড়া হচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয়। এই বিষয়টির জন্য তারা আজকে আদেশ চেয়েছিলেন, কিন্তু আদেশ না হওয়ার পরে যেটি হয়েছে যে আগামীকালকে আবারও শুনানি হবে, যারা রিটকারী আছেন তাদের প্রতি উত্তর নেবেন, প্রতি উত্তরের পরের আদেশটি হবে। আদেশটি হওয়ার পর বোঝা যাবে আসলে রিটটি চলমান থাকবে কিনা এবং ডিবি অফিসে যারা আছেন তাদের আসলে হেফাজতের পরবর্তী কার্যক্রম কি হবে। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ মধু, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। কারফিউর 11তম দিনে রাজধানী ছাড়াও বিভাগীয় জেলা শহরগুলোতে যান চলাচল বেড়েছে, জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। সড়ক মহাসড়ক পুরনো রূপে ফিরেছে। সরকারি বেসরকারি সব অফিস খোলা থাকায় রাস্তায় যানবাহনের চাপ বেশি এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রংপুর সহ বিভাগের বিভিন্ন মেয়াদের যে সময়সীমায় কারফিউ সেটি শিথিল রাখা হয়েছে এবং দিনের প্রায় পুরোটাই কারফিউ মুক্ত থাকায় মহানগর সহ আশপাশের এলাকাগুলোতে লোকজনের চলাচল এবং যানবাহনের সংখ্যা আরও বেড়েছে। সড়ক মহাসড়কগুলোতে দূরপাল্লা, আন্তজেলা, উপজেলা রুটের বাস ছেড়ে যাচ্ছে, যাত্রীদের ভিড় বেড়েছে। সপ্তাহের ব্যস্ততম কর্মদিবসে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনী টহল দিচ্ছে। এছাড়া বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর। সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণভোমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত শিশু কিশোরের পরিবারের অবস্থা এখন ঠিক তাই। তাদের ছাড়া বাবা মা স্বজনের কাছে ঘর যেন একটা স্মৃতির কারাগার, আর আকাশ পরিণত হয়েছে বর্ণহীন হাহাকারে, যেখানে কোনো পাখির কলতান, স্বপ্নের হাতছানি নেই। গগনবিদারী কান্নায় সবার জিজ্ঞাসা, কেন আর কি অপরাধ ছিল, কেন তছনছ হলো সাজানো ফুলবাগান? সহকর্মী আখলাকুস সাফার একটি রিপোর্ট। আমি এক পাশে ও রাম্মু এক পাশে, তো ঠিক মাঝে না মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা বুলেটটা ঠিক এই দিক দিয়ে আসে, এসে বাবুর ঠিক একেবারে ডাইন চোখের এইদিকে লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিকে যায়, বুলেটটা বের হয় না। তো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে রুঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মারে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব, নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গোরস্থানের সার্টিফিকেট সব আল্লাহ সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। 20 জুলাই বিকেল টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছরের হোসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। 9ম শ্রেণীতে পড়ত সে। 16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে। চলে যায় ইফাতের প্রাণটাও। 20 জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় 14 বছর বয়সী সাদ মাহমুদের। কৌতূহলবশত সড়কে নেমেছিল সে।
একটু ফুটবল খেলতে পছন্দ করতো। তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসা তোরে বোট কেনার টাকা দিব, তুই কোথাও যাবি না। আমি ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই। আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউর বেডে ভাই। আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই। সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু, কিশোর আর তরুণ। এক অসীম শূন্যতায় পরিবারগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেট ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও তৈরি পোশাক শিল্প। এই তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় যোগ দেন তিনি। জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার অপচেষ্টা চলছে। গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000 বার সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে। এসব প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরামও গঠন করা হবে। আরও জানিয়েছেন ভুল কিংবা মিথ্যা কন্টেন্ট নিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে ইমেইলে টিকটক জবাব দিয়েছে, আর আগামীকালের মধ্যে ফেসবুক ও ইউটিউবকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঘোষণা আসে গত কয়েকদিনে ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে দিতে আলাদা প্রণোদনার সুপারিশ করবে আইসিটি মন্ত্রণালয়। একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোন রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। কোটা আন্দোলন ঘিরে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং যথাযথ পুনর্বাসন সহ 11 দফা দাবি জানানো হয়েছে। বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে নিরীহ ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে, নির্যাতনের অভিযোগ উঠেছে। শিক্ষার্থী হত্যায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা বলেন, চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষাঙ্গন নিরাপদ করতেই 11 দফা দাবি করা হচ্ছে। আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি, বিশ্ববিদ্যালয়ের প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধের কথাও বলেন বক্তারা। শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থিত শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানান তারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপুল প্রাণহানি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সাদা দল সমর্থিত শিক্ষকরা। 15 জুলাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ, বহিরাগতদের হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, প্রাণহানির সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছেন তারা। 11 দফা দাবি তুলে ধরেন সাদা দলের শিক্ষকরা। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ 8 দফা দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান করা, জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশজুড়ে শোক পালিত হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, শোক প্রস্তাব গ্রহণ করা হয়। অবশ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাজধানীর বিভিন্ন সরকারি ভবন সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উঠতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা অর্ধনমিতই ছিল। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হচ্ছে। মসজিদে দোয়া মাহফিল, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল নাগরিক কর্মসূচি পালন করতে পারবেন। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর শোক কাটিয়ে না উঠতে না ফেরার দেশে চলে গেলেন আরেক সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। আজ বেলা 11:53 তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। গত 23 জুলাই হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আইসিইউতে নেন, 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখেন।
2011 সালে এই সঙ্গীত শিল্পীর লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপরে ফুসফুস আর হাড়েও ক্যান্সার সংক্রমিত হয়। তখন থেকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। 1986 সালে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন তিনি। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় 1992 সালে। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় আবারও ইসরায়েলি ভূখণ্ড জ্বলছে। নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারির পরোয়া না করে আবারও ইহুদি রাষ্ট্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের সাথে যুদ্ধে জড়ানোর ইচ্ছে না থাকলেও হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে অক্ষম বৈরুত দাবি লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর। হিজবুল্লাহর হামলায় আবারও অগ্নিগর্ভ ইসরায়েল পড়ছে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। গুরুত্বপূর্ণ সড়কের খুব কাছেই আঘাত হানে কাতিউসা রকেট। অল্পের জন্য রক্ষা পায় সড়কে অবস্থান করা যানবাহন। একই দিন ইসরায়েলের আরও একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইহুদি বাহিনীর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আবারও কড়া জবাবের হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই এটিকে আমরা এড়িয়ে যাব না। ইসরায়েল কখনোই এই হামলা হালকাভাবে নিতে পারে না। এর কঠোর জবাব দেবে তেল আবিব। যারা প্রাণ নিয়েছে তারা আমাদেরই ভাই বোন, তাদের পাশে থাকবে ইসরায়েল। চলমান পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। জানান ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে চায় না বৈরুত। যুদ্ধ আটকাতে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছি, যদিও এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। কিন্তু এই সংঘাত বাড়তে পারে, কেননা তেল আবিব লেবাননের বিরুদ্ধে গেলে পরিণতি ভয়াবহ হতে পারে। কারণ হিজবুল্লাহকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যেটা ইসরায়েলও জানে। লেবানিজ সরকারের আহ্বানে কতটা সাড়া দেবে হিজবুল্লাহ? প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা গোষ্ঠীটি এরই মধ্যে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে ক্ষেপণাস্ত্র। এর আগে দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় প্রাণ যায় 12 ইসরায়েলির। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।